সেই দিনে সেই আসরে অনেকের সঙ্গে এসেছিলেন সুচিত্রা সেন। তিনিও তখন বম্বেতেই কোনো একটা হিন্দি ছবির কাজে গিয়েছিলেন। তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় ছিল, আমরা একসঙ্গে কাজও করেছি। কিন্তু সেদিনের এই গেট টুগেদারে একমাত্র উনিই আমার সঙ্গে একটি কথাও বললেন না। সেদিন ঋষিকেশ মুখার্জি এক ফাঁকে ডেকে বললেন, আমি আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই। আমি কি বলবো ভেবে পেলাম না। এ যে আকাশের চাঁদ হাতে পাওয়া। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। একদিন ঋষিকেশ মুখার্জি আমাকে বললেন, আমি আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই। উনি বলেছিলেন 2 দিনের মধ্যে কনফার্ম করে দেবেন। করলেনও তাই। কিন্তু বাদ সাধলেন আমার বাবা। একদিন বাবার ইচ্ছেতেই এই পেশায় এসেছিলাম, আজ বাবার ইচ্ছেতেই একটা বড় দরজা বন্ধ হয়ে গেল। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। স্টার থিয়েটারের সঙ্গে আমার চুক্তি শেষ হওয়ার আগে মাত্র 10 দিনের রিহার্সালে আমি পরিণীতা নাটক করলাম। একথা আগেই বলেছি। এই পরিণীতা কয়েকশো নাইট হয়েছিল এবং এরপর রাজলক্ষ্মী, শ্রীকান্ত, অভয়াও খুব রমরম করে চলেছিল। স্টারের সঙ্গে যখন চুক্তি শেষ হয়ে যায় তখন আমি স্টার কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আমি আর থিয়েটার করব না। এর পরপরই আমার একসঙ্গে বেশ কিছু ছবির কাজ শুরু হয়ে যায়। যতই লোকে আমাকে ভাঙচি দিক, কিছু কিছু প্রডিউসার ছিলেন যারা আমাকে ছাড়া কাজ করতেই চাইতেন না। তেমনি একজন পরিচালক সুশীল মজুমদার, তিনি তার শেষ পরিচয় ছবির জন্য আমাকে অফার দিলেন। ছবির শুটিং হবে এখনকার মুম্বাই, তখনকার বম্বেতে। এর আগে কখনো আমি বম্বে যাইনি। বম্বেতে আউটডোর শুটিং হবে শোনার পর থেকেই আমার মনে উত্তেজনার আর শেষ রইল না। বম্বে মানেই দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী, বম্বে মানেই দুর্ধর্ষ সব পরিচালক। বম্বে বলতেই চোখের সামনে তখন ভেসে উঠত এক রাস সফল মুখ। দেবানন্দ থেকে কাপুর পরিবার, থেকে গীতা দেবী, বিনোদ খান্না, রাজেশ খান্না, কত নাম বলবো। তাদের শহরে পা দেব ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যথাসময়ে শুটিং করতে টিমের সঙ্গে বম্বে চললাম। বম্বে শহরে নেমেই আমার সে কি আনন্দ। দলের একে ওকে জিজ্ঞেস করি এর বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়। যেন বম্বে শহর জুড়ে শুধু অভিনেতা অভিনেত্রী এবং সিনেমা জগতের মানুষজনই থাকতেন, এমন একটা ভাব ছিল আমার কথায়। সব থেকে বড় কথা, আমি তখনও বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের একজন, অথচ বম্বের শিল্পী এবং কলাকুশলীদের দেখার জন্য আমার আগ্রহের অন্ত ছিল না। কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি আমি তাদের সঙ্গে আলাপ পরিচয় করব। আসলে আমি ভাবতেই পারিনি তাদের সঙ্গে আমার আলাপ হতে পারে। তারা আমার মতো একজন অকিঞ্চিতকর মানুষের সঙ্গে কথা বলতে পারেন। তারা কত ব্যস্ত, তাদের হাতে কি এত সময় আছে নাকি? মনে রাখতে হবে তখন আমার পরপর অনেক হিট ছবি করা হয়ে গিয়েছে এবং শ্যামলীও করা হয়ে গিয়েছে। আগে লিখেছিলাম এই শ্যামলী দেখতে কাপুর পরিবারের রাজ কাপুর সহ অনেকে এসেছিলেন। তবু আমি নিজেই নিজেকে অকিঞ্চিতকর ভেবেছি। এখন পিছনের দিকে তাকিয়ে দেখলে মনে হয় আমি আসলে নিজেই নিজেকে কোনোদিন দাম দিতে পারিনি। ছবির শুটিং খুব ভালোভাবে শেষ হলো। খুব টাইট শিডিউলের মধ্যে কাজ করেছি আমরা। হাতে কদিন বাড়তি সময় রাখা হলো। সময় মতো শিডিউল যখন উঠে গেল তখন টিমের সবাই ঠিক করলো ওই বাড়তি দিনটা বম্বে শহর ঘুরে দেখবে। কেউ কেউ আবার কেনাকাটা করার প্ল্যানও করে ফেললো। কিন্তু পরিচালক বললেন কাল কারো কোথাও যাওয়া হবে না। কাল এখানকার একজন নামী মানুষ আমাদের দলকে একটা পার্টি দিয়েছেন, সন্ধ্যের ভিতর সেখানে যেতে হবে। তখনও জানি না নামী মানুষটি কে। পরিচালককে জিজ্ঞেস করতেও পারলাম না, বেশি কৌতূহল দেখানো হবে বলে। পরদিন সন্ধ্যের ভিতর আমরা সবাই সেজেগুজে তৈরি। আমাদের নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো গাড়ি এলো। একটা খুব দামি আর সুসজ্জিত হোটেল, বোধহয় 5 তারা হোটেলই হবে, এখন আর হোটেলের নাম মনে নেই। আমরা সেখানে পৌঁছলাম। আলো ঝলমল করছে চারদিকে, কেতাদুরস্ত লোকজন সব। আমরা বিশাল একটা হল ঘরে গিয়ে বসলাম। আমাদের অভ্যর্থনা করলেন শশধর মুখার্জি। তিনি স্বনামধন্য মানুষ। বুঝতে পারলাম
তিনিই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এরপরই একে একে তারকা সমাবেশ ঘটতে লাগলো। সেখানে কে এলেন না। বম্বে আসার পর থেকেই যাদের বাড়ি দেখার বাসনায় পাগল হয়ে উঠেছিলাম, তারা সব এক এক করে আসতে লাগলেন। দেবানন্দজি এলেন, রাজেশ খান্নাজি এলেন, রাজ কাপুর, শশী কাপুর, বিনোদ খান্না, কে নয়। এলেন সস্ত্রী অশোক কুমার। তখনই জানলাম শশধর মুখার্জির বোনকে বিয়ে করেছিলেন অশোক কুমার। দুই পরিবার আত্মীয়তার বন্ধনে বাঁধা। এলেন ঋষিকেশ মুখার্জির মতো পরিচালক। একসঙ্গে এত তারকা দেখে তো আমার দু চোখের পাতা পড়ে না। শুধু কি আর নেমন্তন্ন রক্ষা করতে আসা? তারা প্রত্যেকে আমার সঙ্গে চেঁচিয়ে আলাপ করলেন, প্রত্যেকে আমার অভিনয়ের প্রশংসা করলেন, প্রত্যেকে আলাদা করে কথা বললেন। আমি তো অত বড় বড় তারকা আর এত সহজ স্বাভাবিক কথাবার্তায় একেবারে অভিভূত হয়ে গেলাম। কথাবার্তা হিন্দিতেই চলছিল। আমি আবার হিন্দি আর উর্দু দুটো ভাষাই খুব ভালো করে রপ্ত করেছিলাম। টানা 5 বছর এই দুটো ভাষার তালিম নিয়েছিলাম যে। বিশেষ করে উর্দু ভাষা তো আমি প্রায় মাতৃভাষার মতো বলতে পারি। শুধু বলতে পারাই নয়, লিখতে পড়তেও পারি। তাই ভাষা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। কথা প্রসঙ্গে মনে পড়ল, এই উর্দুর মাস্টারমশাই উত্তমদাকে হিন্দি শেখাতেন। উত্তমদার কাছ থেকেই আমি এই স্যারজিকে পেয়েছিলাম। সেই দিনে সেই আসরে অনেকের সঙ্গে এসেছিলেন সুচিত্রা সেনও। তিনিও তখন বম্বেতেই কোনো একটা হিন্দি ছবির কাজে গিয়েছিলেন। তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় ছিল। আমরা একসঙ্গে কাজও করেছি। কিন্তু সেদিনের এই গেট টুগেদারে একমাত্র উনিই আমার সঙ্গে একটি কথাও বললেন না। সেদিন ঋষিকেশ মুখার্জি এক ফাঁকে ডেকে বললেন, আমি আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই। আমি কি বলবো ভেবে পেলাম না। এই যে আকাশের চাঁদ হাতে পাওয়া। উনি বললেন, কয়েকদিনের মধ্যেই আমাকে ফোন করে কনফার্ম করবেন। বহুদিন পরে আমি আহ্লাদে আটখানা হয়ে গেলাম। আমার ব্যক্তিগত শোক ভোলার জন্য এরকমই একটা অফারের দরকার ছিল, একথাও মনে হলো। মনে মনে ভাবলাম, জীবনে যা অপমান, বঞ্চনা, অসম্মান পেয়েছি, কাজ দিয়ে সব শোধ করে দেব, কাজেই উত্তর দেব। বাড়ি ফিরলাম বেশ হালকা মন নিয়ে। বাড়ি ফিরে আগেই কাউকে কিছু বললাম না। মনে মনে ভাবলাম, যখন ঋষিকেশবাবু ফোনে কনফার্ম করবেন তখন সবাইকে জানাবো। সিনেমার ব্যাপারে শেষ মুহূর্তেও অনেক রদবদল হয় কিনা, আগে থেকে বলে লাভ কি। ঠিক 3-4 দিন পরেই ঋষিকেশবাবু ফোন করলেন। জানালেন তারপরের ছবি আমিই করছি। আমি তো আনন্দে লাফিয়ে উঠলাম। 1 সপ্তাহের মধ্যেই আমাকে বোম্বে যেতে হবে। মাস দেড়েকের কাজ। ফোনটা রেখেই ছুটে বাবার ঘরে গেলাম। মা আর বাবা তখন পারিবারিক কোনো ব্যাপারে কিছু আলোচনা করছিলেন। আমি তাদের কথার মাঝখানে ঢুকে খবরটা দিলাম। বাবা খুব ঠান্ডা গলায় বললেন, তুমি আমার পারমিশন না নিয়ে যাইবা বইলা দিলা যে? আমি তো অবাক, মুখে কোনো ভাষা নেই। এত বড় একটা খবর আর বাবা পারমিশনের কথা তুলছেন এখন। মা বললেন, বম্বেতে তুমি থাকবা কার লগে? তোমার সোনাদি তোমার লিগা সারা জীবন করছে, এখন তারে একটু রেহাই দাও। বাবা ওসব কথার ধার ধারলেন না। স্পষ্ট গলায় বলে দিলেন, এত দূর যা করছো করছো, ওইসব দিল্লি বম্বে যাওয়া হইব না, আমার মত নাই। আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। 2 চোখ জলে ভেসে গেল। তবু বাবার কথার প্রতিবাদ করে জোর করে কলকাতা ছেড়ে চলে যাওয়ার সাহস দেখাতে পারলাম না। বাবাকে তো জানতাম, এমন ঘটনা ঘটলে বাবা আমার মুখই আর দেখতেন না। আজ ভাবি, আমার বাবার ইচ্ছেতে একদিন এই লাইনে এসেছিলাম, আবার আমার বাবার ইচ্ছেতেই এই জগতের একটা বড় দরজা চিরদিন বন্ধ হয়ে রইল আমার কাছে। জীবনের একটা বড় ইচ্ছে শুধু বাবার ইচ্ছের সঙ্গে মিলল না বলেই অপূর্ণ রয়ে গেল আমার। মেয়ে জন্মের গেরো আর কাকে বলে? এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।